রজক কোহালিয়া গ্রামে গরম একদম চরমে উঠেছে। রোদটা একদম আগুনের মতো পড়ছিল। এই গ্রামে রিয়াজ নামে এক গরিব লোক থাকত। গরমে খুব কষ্টেই থাকত রিয়াজের পরিবার। তাদের কাছে এমন কোনো উপায় ছিল না যার মাধ্যমে তারা সেই মারাত্মক গরম থেকে কিছুটা মুক্তি পেতে পারে। একই গ্রামে এক ধনী ব্যবসায়ী থাকতেন, যিনি ছিলেন অত্যন্ত লোভী ও চালাক। একদিন সেই ব্যবসায়ী তার ব্যবসার কাজে শহরে যাচ্ছিলেন। কড়া রোদে হাঁটতে হাঁটতে তার ঘোড়া ক্লান্ত হয়ে পড়ে এবং একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। যাত্রাকালে তার সোনার মুদ্রায় ব্যাগটি কোথাও পড়ে যায়। ঘন্টার পর ঘন্টা তার ব্যাগ খুঁজে যাওয়ার পরও পাওয়া যায়নি তার সোনা মুদ্রায় ভরা ব্যাগ। উনি গ্রামে ঘোষণা করার সিদ্ধান্ত নিল। শোনো শোনো শোনো, রজক গোহালিয়াবাসীরা, আমার কথা মন দিয়ে শোনো। ব্যবসায়ী মহসিন বাবুর ব্যাগ ভর্তি সোনার কয়েন কোথাও হারিয়ে গেছে। যে কোনো গ্রামবাসী সোনায় ভরা একটি ব্যাগ খুঁজে ব্যবসায়ীর কাছে নিয়ে আসবে, তাকে 10টি সোনার কয়েন পুরস্কার দেওয়া হবে। এই গ্রীষ্মে আপনার ভাগ্য চেষ্টা করুন এবং সেই ব্যাগটি দ্রুত অনুসন্ধান শুরু করুন। আরে, এই ব্যবসায়ী আমাদের কি বোকা মনে করে নাকি যে এই মারাত্মক গরমে আমরা তার স্বর্ণমুদ্রার ব্যাগ খুঁজব? আর ভাব, যদিও সোনার মুদ্রা কেউ পেয়ে ব্যবসায়ীকে দেই, তাহলে কি মনে হয় ও টাকা দেবে? লিখে দেব আমি, ব্যবসায়ী একটা টাকাও দেবে না। আপনি ঠিক বলেছেন ভাই। যদি আমি তার ব্যাগটি খুঁজে পাই, তবে আমি এই বিষয়ে কাউকে কিছু বলবো না, আর আমি আমার ব্যাগ গুছিয়ে অন্য শহরে চলে যাব। বাস, আমার লাইফ সেট। পুরো 2 দিন পেরিয়ে গেলেও ব্যবসায়ীর মুদ্রার ব্যাগের কোনো খবর পাওয়া যায়নি। তিনি তার কর্মচারীকে বললেন, সেই ব্যাগটি আমার সারা জীবনের উপার্জন, আমার রক্ত ঘামের উপার্জন। বছরের পর বছর পরিশ্রম করেছি, তারপরও সেই সোনার মুদ্রা সংগ্রহ করেছি। আমার মনে হয় না যে এই প্রচণ্ড গরমে কেউ আমার ব্যাগ খুঁজে বের করার চেষ্টা করবে। যদি কেউ ব্যাগটি খুঁজে পায় এবং সততার সাথে ফেরত দেয়, আমি তাকে তার পরিশ্রমের জন্য একটি স্বর্ণ মুদ্রা দেব। তবে কেউ যদি চালাকি করে ধরা পড়ে, তাহলে সেই ক্ষেত্রে তার মুক্তি নেই। হ্যাঁ মহসিন বাবু, চিন্তা করবেন না, আপনি অবশ্যই আপনার ব্যাগ পাবেন। সারা গ্রামে গুপ্তচর ছড়িয়ে দেব। কেউ যদি খুঁজে পায় সেই ব্যাগটি, সাথে সাথেই তারা আমাদের দিয়ে যাবে। অন্যদিকে রাকেশের স্ত্রী রেহানা প্রতিবেশী মিষ্টির সাথে বাড়ির বাইরে বসেছিলেন। রেহানা বোন, এই গরমে কি বাঁচা যায়? বাপ রে, এমন গরম আমি জীবনে দেখিনি। আমার ঘরে এক ফোঁটা পানি নেই, না আছে কিছু খাবার। বোন রে, মনে হচ্ছে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাই। আর ভালো লাগে না এমন জীবন। মিষ্টি, আমার মনের কষ্ট তোর থেকে কম নয়। এই গরমে না কাটতে চায় দিন, না কাটতে চায় রাত। আমার স্বামী কত কম মজুরিতে দিন রাত এই গরমে মাঠে কাজ করে, তাতে আমাদের সংসারটাও ঠিকমতো চলে না বোন। যাদের কাছে পয়সা আছে তাদের জন্য এই পৃথিবী অনেক ভালো, আর যারা গরিব তাদের জন্য এই পৃথিবী অনেক নিষ্ঠুর। হ্যাঁ বোন, তুমি একদম ঠিক কথা বলছো। আমার স্বামীও সারাদিন কাজ করে, কিন্তু তারা যা উপার্জন করে তা তাদের পেট ভরানোর জন্য যথেষ্ট নয়। আমি ভাবছি, আমাদের জীবন সবসময় কি এমন থাকবে যেখানে যতক্ষণ মানুষ লড়াই করবে ততক্ষণ তার পেট চলবে? কে জানে কখন আমাদের সেই দিন দেখার সৌভাগ্য হবে, যেদিন আমাদের ঘরে সব আরাম ও সুবিধা থাকবে। আচ্ছা ঠিক আছে বোন, আমি চললাম, ঘরে বাচ্চারা একা আছে। মিষ্টি রেহানার বাড়ি থেকে চলে যায়। ঠিক তখনই রিয়াজ আসে। তারপর রেহানা তার স্বামীকে বলল, আমরা এই গরমে এমনি ঘরে থাকতে পারি না, আর তুমি একই গরমে মাঠে কাজ করো। আমার অনেক কষ্ট হয় জানো। তুমি তোমার মালিককে কেন বলছো না তোমার মজুরি বাড়িয়ে দিতে? ঠিক বলেছ রেহানা, আমি মালিককে আমার মজুরি বাড়ানোর কথা বলবো। তারা দুজনেই একে অপরের সাথে কথা বলছিল। এমন সময় হঠাৎ রিয়াজের মালিক রিয়াজের বাড়িতে আসে এবং বলে, রিয়াজ, মাঠে পানির খুব প্রয়োজন। এই গরমে সব কিছু শুকিয়ে গেছে। তুমি এক্ষুনি যাও আর পুকুর থেকে পানি এনে আমার খেতে দাও। আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। আমি যখন ফিরে আসব
তোমার মজুরির টাকা আমি দিয়ে দেব। শেঠজি, আপনার কাজ আমি করব, কিন্তু এই গরমে পুকুর থেকে পানি আনা সহজ নয়। আপনার পুকুর অনেক দূরে, অত দূর থেকে পানি আনতে অনেক কষ্ট হবে। সোজা কথায় বললে আমি এত কম মজুরিতে আপনার কাজ করব না। আমাকে মোটামুটি ৩০০ টাকা রোজ দিতে হবে। ৩০০ টাকা? তোমার কি মাথা খারাপ নাকি রিয়াজ? আমি পারবো না তোমাকে এত টাকা রোজ দিতে। আমার কাছে অনেক মজদুর আছে, আমি তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেব। আর হ্যাঁ, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি ভেবেছিলাম তুমি সৎ এবং অনেক পরিশ্রমী। তোমাকে ৩০০ টাকা মজুরি কেউ দেবে না, তোমাকে না খেয়েই থাকতে হবে। রিয়াজের মালিক রিয়াজকে ঠাট্টা করে চলে যায়। রিয়াজ মন খারাপ করে এবং তারপর বলে, রেহানা, দেখলে এই গরমে আমাদের ঘাম তাদের কাছে পানির চেয়েও সস্তা। আমার পরিশ্রমের দাম শুনে শেঠ রেগে গেলেন। আমি দিন-রাত রোদে কাজ করি, তারপরও আমার পরিশ্রমের কোনো মূল্য নেই। মাঝে মাঝে মনে হয় আমার সততা এই গ্রামে আমার সবচেয়ে বড় দুর্বলতা। ওগো, তোমার সততা তোমার দুর্বলতা নয়, তোমার শক্তি। তুমি যে এত রোদে তাতে কত কষ্টই না করো, আমার সেগুলো দেখলে না বুকটা ফেটে যায়। তুমি একদম চিন্তা করবে না, আমি সারা জীবন তোমার সাথে আছি। হ্যাঁ রেহানা, সে তো আমি আগে থেকেই জানি। এখন থেকে আমি ৩০০ টাকা রোজ নেব। কেউ আমাকে দিয়ে কাজ করাক বা না করাক, আমি ওর থেকে কম মজুরি কাজ করব না। এই বলে রিয়াজ অত্যন্ত রোদে কাজের খোঁজে বের হয়ে যায়। রাস্তা দিয়ে যাবার সময় ও দেখে কুয়ার ধারে একটা পুঁটলি পড়ে আছে। তারপর রিয়াজ ওই পুঁটলিটা তুলে দেখে ওতে সোনার মুদ্রায় ভরা। তা দেখে রিয়াজ অবাক হয়ে যায়। কি সর্বনাশ! এ তো সোনার মুদ্রা। এটা কার হতে পারে? আমার মনে হয় কোনো বড় ব্যবসায়ী হয়তো যাওয়ার সময় এই থলেটা ফেলে চলে গেছে। বেচারা, তার যে কি হচ্ছে তা উপরওয়ালাই জানে। আমি চাইলে এই সোনার মুদ্রাগুলো আমার কাছে রাখতে পারি, এতে আমাদের সারা জীবনের গরিবি মিটে যাবে। কিন্তু এটা কি ঠিক হবে? না না, এটা হয়তো কারোর দ্বারা জীবনের ইনকাম হতে পারে। আমি এমনভাবে এটা নিতে পারি না। আমাকে এই ব্যাগটি তার মালিকের কাছে পৌঁছে দিতেই হবে। তারপর রিয়াজ এই সোনার মুদ্রায় ব্যাগ নিয়ে তার বাড়িতে চলে যায়। রেহানা দেখে যে রিয়াজ কেমন চিন্তায় আছে। তা দেখে রেহানা তার স্বামীকে বলে, কি হয়েছে গো? তুমি তো বার হলে কাজ খোঁজার জন্য, তাহলে এত তাড়াতাড়ি ফিরে এলে যে, কিছু হয়েছে নাকি? কাজের খোঁজে যাবার সময় পথে কুয়ার পাশে সোনায় ভরা এই ব্যাগটি পেলাম। এটা কারো সারা জীবনের কষ্টের টাকা হতে পারে। যে হারিয়েছে সে নিশ্চয়ই এই গরমে অনেক কেঁদেছে। এসব ভাবতেই মনটা কেঁপে উঠছে। আমি এই ব্যাগটি এর মালিকের কাছে ফিরিয়ে দেব। তা না হলে আমি বড়লোক তো হতে পারবো, কিন্তু সেই সুখ আমার আর থাকবে না। আরে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যে গুড়িয়ে পাওয়া জিনিস তুমি আবার ফিরিয়ে দেবে? ওপরওয়ালা আমাদের গরিবি দেখে এটা দিয়েছে। এই সোনার মুদ্রা আমাদের জীবন বদলে দেবে। তোমার কি এটার ধারণা আছে? সে যাই হোক, তোমাকে তো অন্যের কাছে মাথা নিচু করে কাজ করতে হবে না। বাস, আমি আর এমন জীবন জিতে চাই না যেখানে দুমুঠো খাবার জন্য লড়াই করতে হয়। কিন্তু রেহানা, আমরা কি করে অন্যের সারা জীবনের টাকা, তার মেহনত ধন কিভাবে রাখব? আমি জানি না যে লোকটি কি উদ্দেশ্যে এই স্বর্ণ মুদ্রাগুলি রেখেছিল। কে জানে, সে হয়তো তার মেয়ের বিয়ের জন্য এগুলো জমিয়ে রেখেছিল। এরকম কিছু হতে পারে। তাই এই স্বর্ণ মুদ্রাগুলো আমার কাছে রাখতে চায় না। তুমি যদি এই ব্যাগটি সেই লোকটিকে ফিরিয়ে দিতে চাও, তবে এটি ফিরিয়ে দাও। কিন্তু আমার একটা শর্ত আছে। যদি 7 দিনের মধ্যে তুমি জানতে পারো যে এই স্বর্ণ মুদ্রার মালিক কে, তাহলে তুমি এগুলো ফেরত দিতে পারো। আর যদি তুমি এর মালিককে এটা ফিরিয়ে দিতে না পারো, তাহলে এর মালিক আমরা হব। বলো, শর্ত রাখবে কি? ঠিক আছে রেহানা, তোমার কথা মতো আমি 7 দিন অপেক্ষা করব। যদি এই সোনার মুদ্রার মালিক পাওয়া যায়, আমি তাকে এই মুদ্রা ফিরিয়ে দেব। আর যদি না হয়, তাহলে তুমি যেমন চাইবে এই সোনার মুদ্রার ব্যবহার করতে পারবে। স্ত্রীর শর্তে রিয়াজ 7 দিন অপেক্ষা করে।
অন্যদিকে কোনো গ্রামবাসী মুদ্রার ব্যাগ নিয়ে জমিদারের কাছে এখনো আসেনি। এতে ব্যবসায়ী খুবই চিন্তিত হয়। তারপর তিনি তার চাকরকে ডেকে বললেন, এটা কি হচ্ছে? তুমি কি গ্রামে ঠিকমতো ঘোষণা করুনি নাকি? না হলে গ্রামবাসীরা এখনো কেন আমার মুদ্রার ব্যাগ ফিরিয়ে আনেনি? নাকি কেউ খোঁজার চেষ্টাও পড়েনি? না না, এমন তো হতে পারে না। সোনা বলে কথা। আমার মনে হয় কেউ হয়তো ব্যাগটি পেয়েছে আর কাউকে বলেনি হয়তো। আমার যে কোনো মূল্যে সোনার মুদ্রার সেই ব্যাগটি চাই। সেই ব্যাগটা না পেলে আমার সর্বনাশ হয়ে যাবে। মালিক, কি আর বলবো, আমি তো গ্রামের চারিদিকে একটাও কোণা বাদ দিইনি। প্রত্যেকটা কোণায় গিয়ে বলে এসেছি। আমি বলছিলাম, যে সোনার মুদ্রার ব্যাগটি ফিরিয়ে দেবে তাকে 10টি সোনার মুদ্রা পুরস্কার হিসেবে পাবে। তাহলে তো এতক্ষণে কারো আসা উচিত ছিল। আচ্ছা, তুই এক কাজ কর, আবার পাড়ায় পাড়ায় গিয়ে ঘোষণা কর। আর হ্যাঁ, 10টা সোনার মুদ্রার বদলে এবারে পুরো অর্ধেক সোনার মুদ্রা দেওয়ার কথা বলবি, বুঝলি? কিন্তু মালিক, পুরস্কার হিসেবে অর্ধেক মুদ্রা দিলে আপনার তো অনেক লস হয়ে যাবে মালিক। আরে আগে কেউ মুদ্রাগুলো নিয়ে আসুক না, তারপর আমি ওকে চোরের বদনাম দিয়ে ওর কাছ থেকে সব মুদ্রা ছিনিয়ে নেব। আরে বাহ মালিক, আপনার বুদ্ধির কোনো জবাব নেই। এখন বেশিক্ষণ অপেক্ষা করিস না তুই। যা যা, তাড়াতাড়ি যা, গিয়ে পাড়ায় পাড়ায় ঘোষণা করে দে। আর বলবি, যে মুদ্রা পাবে তাকে পুরো অর্ধেক মুদ্রা পুরস্কার হিসেবে দেওয়া হবে। ব্যবসায়ীর নির্দেশে লোকটি ঘোষণা দিতে রওনা দেয়। শোনো শোনো শোনো, রজক গোহালিয়াবাসীরা, আমার কথা কান খুলে শোনো। মহসিন বাবুর সোনাই ভরা ব্যাগটি কোথাও হারিয়ে গেছে। যে ব্যাগটি খুঁজে বের করবে তাকে পুরস্কার হিসাবে 10টি কয়েন নয়, বরং অর্ধেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এই সুযোগ বারবার আসে না। এই গ্রীষ্মের শুরুতে আপনার ভাগ্য চেষ্টা করুন এবং সোনাই ভরা ব্যাগটি খুঁজে বের করুন, এবং তা পেলে মহসিন বাবুকে ফেরত দিবেন। শোনো শোনো শোনো। ঘোষণাকারীর কণ্ঠ রিয়াজের কানেও পৌঁছায়। সে দ্রুত তার বাড়িতে যায়। তারপর সে তার স্ত্রীকে বলে, রেহানা, এই সোনার কয়েনটি আমাদের গ্রামের ব্যবসায়ীর। তিনি ঘোষণা করেছেন, যে গ্রামবাসী তাকে ব্যাগটি ফিরিয়ে দেবে তাকে ব্যবসায়ী পুরো অর্ধেক স্বর্ণমুদ্রা দেবেন। মিথ্যা, একদম মিথ্যা। ওই ব্যবসায়ী কখনো এটা করবে না। সে লোভী, তাকে তার অর্ধেক স্বর্ণমুদ্রা কাউকে দিতে হবে। সে কখনোই এই কাজ করবে না। এসব তার নাটকবাজি কারবার। সে গ্রামের অনেক মানুষের সাথে স্বার্থপরতাগিরি করেছে। তুমি ভুল করেও বলবে না যে সব স্বর্ণমুদ্রা তোমার কাছে আছে। তাহলে কি করব রেহানা? আমাকে এই ব্যাগ ব্যবসায়ীকে ফেরত দেওয়া উচিত নয়, কিন্তু ব্যবসায়ী কোনো ক্লু পেলে আমাদের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেবে এবং আমাদের সঙ্গে আলাদাভাবে দুর্ব্যবহারও করবে। তাই তার ব্যাগ ফেরত দেওয়াই ভালো। সে আমাকে পুরস্কার দেবে কিনা সেটা তার ব্যাপার। আচ্ছা যাও, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। রিয়াজ ব্যাগটি নিয়ে ব্যবসায়ীর কাছে পৌঁছায়। মহসিনবাবু রিয়াজের হাতে তার সোনার কয়েনের ব্যাগটি দেখে তার খুশির কোনো সীমা থাকে না। মহসিনবাবু, আমার নাম রিয়াজ। আমি আপনার এই ব্যাগটি একটি কুয়ার কাছে খুঁজে পেয়েছি, তাই আমি তোমাকে ফিরিয়ে দিতে এসেছি। এটি তোমার কষ্টের রোজগারের ফল, তাই এটি তুমি নিয়ে নাও। আরে, আমি কখনো ভাবিনি যে আমি আমার ব্যাগ আবার ফিরে পাবো। অবিশ্বাস্য। সত্যি বলতে তুমি আমার জীবন বাঁচালে ভাই। যদি না তুমি আমার মুদ্রা না দিতে, তাহলে হয়তো আমার পুরো ব্যবসা বন্ধ হয়ে যেত। একথা বলতে বলতে ব্যবসায়ী ভাবতে লাগলো, আচ্ছা, এখন রিয়াজ আমার কাছ থেকে সে তার পুরস্কার চাইবে, কিন্তু আমি তাকে এমন শিক্ষা দেব যে সে তার পুরস্কার আর নেয়ার কথা ভাববেই না। এই বলে ব্যবসায়ী মহসিনবাবু স্বর্ণমুদ্রাগুলো গুনতে শুরু করেন। গোনা শেষ করে সে রিয়াজকে বলে, এই ব্যাগে 100 স্বর্ণমুদ্রা ছিল, কিন্তু এখন এতে মাত্র 50টি সোনার মুদ্রা রয়েছে। আমি আশা করি আপনি ইতিমধ্যে আপনার পুরস্কার নিয়ে নিয়েছেন। ভালো হয়েছে, সময়টা বেঁচে গেল। যাই হোক, সে তো আমাকে তোমার পুরস্কার দিতে হতো। কি বলছেন মহসিনবাবু? এই ব্যাগে 100টি নয়, 50টি সোনা ছিল। যখন আমি ব্যাগটা হাতে পেয়েছিলাম তখনই মুদ্রাগুলো গুনেছিলাম। আপনি কি বলতে চাইছেন যে আমি মিথ্যা কথা বলছি এবং আমি আপনার পুরস্কার দেব না, এটা ভাবছেন? না না, এমন নয়। তাহলে ব্যাপারটা কি? আপনি কি চালাকি করে আমার কাছ থেকে দ্বিগুণ পুরস্কার নিতে চাইছেন? মহাসিন বাবু, কি বলছেন আপনি? আমি এই ব্যাগ থেকে একটিও মুদ্রা বের করিনি।
আর আপনি যে বলছেন আমি যদি চোর হতাম তাহলে এই ব্যাগ আমি আপনাকে ফেরত দিতে আসতাম না। আমি এই গ্রামের একজন বড় সুপরিচিত ব্যবসায়ী মানুষ এবং আপনি ইচ্ছাকৃতভাবে আমাকে অপমান ও বদনাম করার চেষ্টা করছেন। এই কথা এখনই আমি মহারাজার কাছে গিয়ে তোমার বিষয়ে অভিযোগ করব। আমি মিথ্যে বলছি কিনা সেটা ওখানেই দেখা যাবে। মহসিন বাবু রিয়াজকে রাজার কাছে নিয়ে যায় এবং বলে, মহারাজ, আমার সোনার মুদ্রায় ভর্তি ব্যাগ হারিয়ে গেছিল। সেই ব্যাগে 100টি স্বর্ণমুদ্রা ছিল। আমি ঘোষণা করেছিলাম যে ব্যাগটি অনুসন্ধান করে ফেরত দেবে আমাকে, তাকে পুরস্কার হিসাবে অর্ধেক স্বর্ণমুদ্রা দেওয়া হবে। রিয়াজ সেই ব্যাগটা আমাকে ফিরিয়ে দিতে এসেছিল, কিন্তু যখন আমি সেই ব্যাগটি ভালো করে দেখলাম তাতে ছিল মাত্র 50টি স্বর্ণমুদ্রা। আর রিয়াজ বলে যে যখন ব্যাগটি খুঁজে পান তাতে মাত্র 50টি স্বর্ণমুদ্রাই ছিল। আমি ভেবেছিলাম যে সে ব্যাগ থেকে 50টি কয়েন নিয়েছে। এখন সে আমাকে অপমান করার চেষ্টা করছে যে আমি মিথ্যা বলছি। মহারাজ, আপনি আমাদের বিচার করতে পারেন। মহারাজ, একবার আমার কথা শুনুন। আমি এই ব্যাগটি কুয়ার কাছে খুঁজে পেয়েছি। এটা যেমন ছিল ঠিক তেমনই আমি ওনার কাছে এটা ফেরত দিয়েছি, কিন্তু উনি আমার ওপর এটা মিথ্যা অভিযোগ দিচ্ছেন। আমি কখনো কারো সাথে স্বার্থপরকারী কারবার করিনি। মহারাজ, আজ আমার সম্মান ঝুঁকির মুখে। আমি আপনার কাছে শুধু এটাই চাই যে সত্যটা সামনে নিয়ে আসতে। আমি গরিব, কিন্তু লোভী আর চোর নই। রাজা, যিনি তার প্রজ্ঞা এবং ন্যায় বিচারের জন্য বিখ্যাত ছিলেন, তিনি ব্যবসায়ীর চালাকি বুঝে নেন, কিন্তু তিনি ছাড়া রায় দিতে পারেন না। কিছুক্ষণ চিন্তা করার পর মহারাজ বলেন, এই বিষয়ে আমার কাছে এখনো কোনো স্পষ্ট প্রমাণ নেই, তাই আমি এটি আগামীকাল ভালো করে সিদ্ধান্ত নেব। আপনাদের দুজনকেই 2 দিন পরে এই আদালতে উপস্থিত থাকতে হবে। আপনারা দুজনেই এখন আসতে পারেন। দুদিন পর রাজা তাদের দুজনকে আবার ডাকে এবং ওদেরকে বলে, মহসিন বাবু, তুমি বলেছিলে যে এই থলেতে 100টি সোনার মুদ্রা ছিল, তাহলে এই 50টি সোনার মুদ্রার থলে তোমার হবে কি করে? তুমি তোমার 100টি সোনার মুদ্রার ব্যক্তির সন্ধান করো, আর রিয়াজ, তুমি এই 50টি স্বর্ণমুদ্রা ভরা ব্যক্তি নিজের কাছে রাখো। যদি এই কয়েনের মালিক 2 সপ্তাহের মধ্যে ব্যাগটি নিতে আসেন, তবে তোমাকে অবশ্যই তাকে ফিরিয়ে দিতে হবে। আর সে যদি ব্যাগটি না নিতে আসে, তাহলে এই ব্যাগটি তোমার হয়ে যাবে। তারপর তুমি এটি তোমার ইচ্ছামতো ব্যবহার করতে পারবে। রাজার কথা শুনে মহসিনবাবু রাগে ক্ষিপ্ত হয়ে ওঠেন, কিন্তু সে কিছুই করতে পারেন না, কারণ সে নিজের ফাঁদে নিজেই আটকে পড়েছে। তাই সে কিছু না বলে তার বাড়িতে ফিরে আসে আর মনে মনে অনেক দুঃখ পান। ব্যবসায়ী চলে যাওয়ার পর মহারাজ রিয়াজকে বললেন, রিয়াজ, আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম যে ব্যবসায়ী মিথ্যা কথা বলছে। ও মিথ্যা বলছিল, তার কারণ হচ্ছে সে তোমাকে সেই পুরস্কারটি দেবে না বলে। কারণ ও বলেছিল যে তার মুদ্রার ব্যাগটি ফিরিয়ে দেবে, সে তাকে পুরস্কার হিসাবে তার অর্ধেক সোনার মুদ্রা দিয়ে দেবে। কিন্তু যখন তুমি মুদ্রার ব্যাগটি খুঁজে পেলে, তখন উনি বললেন যে ওনার ব্যাগে 100টি সোনার মুদ্রা আছে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ও চালাকির সাথে কাউকে পুরস্কার না দিয়ে ওর মুদ্রার ব্যাগটা নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু একটা কথা আছে না, অতি চালাকের গোলায় দড়ি, তো সেটাই ওনার সাথে হয়ে গেল। আচ্ছা রিয়াজ, তুমি এখন যেতে পারো, আর ওই সোনার মুদ্রা তুমি তোমার কাছে সব সময়ের জন্য রাখতে পারো। মহারাজ, আপনি অনেক বুদ্ধিমান। আপনি পুরো ন্যায় আর সঠিক বিচার করলেন। সত্যি আমরা খুব ভাগ্যবান যে আমরা আপনার মতো একজন রাজা পেয়েছি। রাজা রিয়াজের কথা শুনে খুশি হয়ে তাকে অনেক টাকা উপহার দেন। এরপর রিয়াজ তার বাড়িতে ফিরে আসে। তারপর সে তার স্ত্রীকে সবকিছু খুলে বলে যে রাজা কিভাবে লোভী ও প্রতারক জমিদারকে শিক্ষা দিয়েছিলেন। কথাটা শুনে রেহানা খুব খুশি হয়। ওগো, এই সব তোমার সত্য এবং সততার একটি উপহার। আমি বিশ্বাস করতে পারছি না যে রাজা আমাদের সেই সোনায় ভরা মুদ্রাগুলো আমাদের দিয়েছেন এবং আপনার সততায় খুশি হয়ে এত টাকাও দিয়েছেন। কিন্তু এখন আমি চাই তুমি মুদ্রাগুলো তার মালিকের কাছে ফেরত দিয়ে আসো। তার লোভের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। মিথ্যে বলার কী পরিণতি হয় তা সে ভালো করে বুঝে গেছে। আজকে যদি এটা আমরা না দিই, তাহলে আমাদের আর ওদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। রেহানা,
তুমি একদম আমার মনের কথা বলেছ। ব্যবসায়ী আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমরা তার মতো হতে পারি না। আমরা যদি তার মুদ্রার ব্যাগ আমাদের কাছে রাখি তাহলে আমাদের সততার কি মূল্য থাকবে? আমি তার মুদ্রার ব্যাগ তাকে ফেরত দিতে যাচ্ছি। রিয়াজ ব্যাগটি নিয়ে মৌসিন বাবুর কাছে পৌঁছায়। রিয়াজকে দেখে মৌসিন বাবু রেগে যায় এবং রিয়াজকে বলে, তুমি এখন কি নিতে এসেছো রিয়াজ? তুমি আমার জীবনের কামানো টাকা নিয়ে খুশি হওনি, আবার এখন কি আমার শেষ নিঃশ্বাসও নিতে এসেছো? আমি আপনার কাছ থেকে আর কিছু নিতে আসিনি। আপনি আপনার কর্মের ফল পেয়ে গেছেন। এখন আমি আপনার মুদ্রা ফেরত দিতে এসেছি। আমি চাই না আমার জন্য কারোর ক্ষতি হোক। এ নিন আপনার সোনার মুদ্রার ব্যাগটি। কি বলছো? তুমি সত্যি আমাকে মুদ্রাগুলি দিতে এসেছো? আমি ভাবতেও পারিনি যে তুমি এই মুদ্রা ফেরত দেবে। আর সত্যি যদি বলি, তোমার মতো ভালো আর সৎ মানুষ আমি জীবনে কোথাও দেখিনি। রিয়াজ, আমি তোমার সাথে যে ব্যবহার করেছি সেটার জন্য আমাকে ক্ষমা করে দাও। মহসিন বাবু, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। এটা আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। ভাই, তুমি সত্যিই অনেক ভালো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কারোর সাথে এমন কিছু আর করব না। আমাকে তুমি মাফ করে দাও। ব্যবসায়ী তার ভুল বুঝতে পারে এবং তারপর সততার সাথে তার ব্যবসা শুরু করে। তারপর থেকে রিয়াজ আর তার স্ত্রী রেহানা সুখে জীবনযাপন করতে থাকে।